students, good evening to all of you and welcome to my YouTube channel মুখার্জি স্টাডি সেন্টার। আজকে যে বিষয়টা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি বলতো? সেটা হলো পার্টিসিপল। দেখে নাও পার্টিসিপল বানানটা কি হবে। প্রথমে আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও পার্টিসিপল বানান হলো PARTICIPLE পার্টিসিপল। কিন্তু দেখো এই পার্টিসিপল যে স্পেলিংটা অর্থাৎ এই যে স্পেলিং অর্থাৎ এই যে বানান এটা কিন্তু খুব কনফিউজিং ওয়ার্ড। কেন বলো তো? তার কারণ হলো সবসময় মাথায় রাখবে যে পার্টিসিপল বানান লিখতে গিয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে এবং তারা কি লিখে জানো? দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পার্টিসিপল বানান লিখতে গিয়ে তারা লিখে ফেলে PARTICIPAL পার্টিসিপল। দেখে নাও এই যে বানানটা এটা হলো সঠিক বানান, কিন্তু PARTICIPAL কিন্তু এটা একটা এমনই কনফিউজিং একটা ইংরেজি বানান যেখানে কিন্তু ছাত্রছাত্রীদের ইজিলি ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়। এই বানানটা এইভাবে লিখে ফেলা হয় PARTICIPAL পার্টিসিপল পার্টিসিপল। কিন্তু মাথায় রাখবে এই পার্টিসিপল অর্থাৎ এখানে PAL করে দিলে এর অর্থ কিন্তু কিচ্ছু আসে না। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে। PAL যদি করে দাও তাহলে এর কিন্তু কোনো অর্থ আসবে না এবং এটা সম্পূর্ণ একটি ভুল ওয়ার্ড বা শব্দ নামে পরিচিত হবে। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে সবসময় মাথায় রাখবে যে পার্টিসিপল বানান হলো PARTICIPLE, কখনোই PARTICIPAL নয়। নিশ্চয়ই বুঝতে পারলে? এরপর দেখো এই যে পার্টিসিপল, এই পার্টিসিপল শব্দটাকে তোমরা যদি বাংলাতে উচ্চারণ করো তাহলে কিভাবে করবে আমি তার উচ্চারণটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। পার্টিসিপল বানানটা দেখো, লক্ষ্য করে নাও। পার্টিসিপল এটি হলো সঠিক উচ্চারণ। দেখে নাও এর উচ্চারণ হলো পয়াকার টয়রে রশ্মি দন্তসে রশ্মি পর ল, এটা হলো পার্টিসিপল। কিন্তু অনেকে কি বলে পার্টিসিপল অর্থাৎ এরকম ভাবে বানানটা লেখে পার্টিসিপল, এটা এইভাবে বানানটা লিখে, কিন্তু এই বানানটা ভুল। সবসময় মাথায় রাখবে এটা কিন্তু ঠিক। পার্টিসিপল পয়াকার টয়রে রশ্মি দন্তসে রশ্মি পর ল, কিন্তু পয়াকার টয়রে রশ্মি দন্তসে রশ্মি পয়কার ল এই বানানটা কিন্তু ভুল। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এরপর দেখো পার্টিসিপলকে আমি যদি সিলেবিলে ভেঙে দিই তাহলে একে কি হবে? আমি সিলেবিল তোমরা আগে দেখেছো, আগের থেকে ছোট থেকে শিখেছো। সিলেবল শব্দের অর্থ কি? শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ যাহা তাহাই শব্দাংশ নামে পরিচিত। তাহলে শব্দাংশ কেমন হবে? পার্টিসিপলকে যদি আমি ভেঙে দিই তাহলে তো শব্দাংশ কেমন হবে জাস্ট দেখে নাও। দেখো তাহলে পার্টিসিপলকে আমি কিন্তু ভেঙে দেব এইভাবে পার্টিসিপল। দেখে নাও 1 2 3 4 চারটা অংশ, অর্থাৎ কি হলো? চারটা অংশ যদি হয়ে যায় PAR পার ছোট হাইফেন টাই ছোট হাইফেন সি ছোট হাইফেন PLE, একে আমি কি বলবো? একে আমরা বলবো পলিসিলেবল বলবো পলিসিলেবল। নিশ্চয়ই বুঝতে পারলে? একে আমরা বলবো পলিসিলেবল। তাহলে পার্টিসিপলকে যদি আমরা সিলেবিলে ভেঙে দিই তাহলে কি হবে না? সিলেবিলে ভাঙলে আমাদের শব্দাংশ সিলেবল যেটা হয়, সিলেবল বা শব্দাংশ বলতে পারো। এই সিলেবল বা শব্দাংশে যদি আমরা পার্টিসিপলকে ভাঙি তাহলে কি হবে? পার্টিসিপল অর্থাৎ পলিসিলেবল নামে বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে পরিচিত হবে। এটা হলো কি না, পার্টিসিপলকে যদি আমরা সিলেবল বা শব্দাংশ হিসাবে যদি বাক্যের শব্দের মধ্যে যদি ভাঙি, পার্টিসিপল শব্দটাকে যদি সিলেবল অংশ হিসাবে ভাঙি তাহলে কিন্তু আমরা চারটা অংশ পেয়ে যাব। নিশ্চয় বুঝতে পারছো? পার্টিসিপল অর্থাৎ পলিসিলেবল হবে। তাকে কি ভাবছি? সিলেবেলে ভেঙে দিচ্ছি এবং সিলেবেলের বাংলা মানে কি বলতো? শব্দাংশ। নিশ্চয় বুঝতে পারলে? নেক্সট অংশ আসছি। দেখো নেক্সট আমি কি বিষয়টা দেখাচ্ছি। দেখো এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি পার্টিসিপল শব্দের বাংলা অর্থ কি, অর্থাৎ পার্টিসিপল যে করছো, সুতরাং তোমাদেরকে জানা উচিত যে পার্টিসিপল শব্দটার বেঙ্গলি মিনিং তথা বাংলা মানে কেমন দাঁড়ায় বা কেমন হবে
এবং বাংলা মানের অর্থটা কেমন দাঁড়ালো জাস্ট সেই বিষয়টা অবশ্যই তোমাদেরকে জানা দরকার। তাই আমি দেখিয়ে দিচ্ছি পার্টিসিপেলের বেঙ্গলি মিনিং কি হবে। দেখো পার্টিসিপেলের বেঙ্গলি মিনিং হবে কালবোধক, কালবোধক, কালবোধক কৃদন্ত, কালবোধক কৃদন্ত পদ অবলিক শব্দ, কালবোধক কৃদন্ত পদ অবলিক শব্দ। দেখে নাও এই যে পার্টিসিপেল, এই পার্টিসিপেলকে যদি বেঙ্গলি মিনিং করো, বাংলা অর্থ করো, তাহলে কি হবে? কালবোধক কৃদন্ত পদ অথবা শব্দ। তোমরা নিশ্চয়ই জানো যে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড যদি বাক্য থেকে আলাদা হয়ে বসে সেটা শব্দ হয়ে যায়, আর সেই শব্দটাই যখন একটা সেন্টেন্সের আকারে বা বাক্যের আকারে বাক্যের মধ্যে বসে তখন তাকে পদ বলে। ভেরি ইজি, তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা, তবু আমি একবার বলে দিলাম। তাহলে কি হলো? কালবোধক কৃদন্ত পদ বা শব্দ। তো এখন তোমরা মনে রাখবে যে তোমাদের অনেকের মধ্যে ডাউট আছে, সন্দেহ আছে যে কৃদন্ত শব্দের অর্থ কি। এই কৃদন্ত শব্দ আমি বুঝলাম যে কালবোধক কৃদন্ত শব্দ, বা কৃদন্ত শব্দের অর্থটা কি এটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কৃদন্ত শব্দের অর্থ কি দেখে নাও। কৃদন্ত শব্দের অর্থ কি বলতো না, কৃত প্রত্যয় যোগে, দেখে নাও কৃত, কৃত প্রত্যয় যোগে, কৃত প্রত্যয় যোগে, কৃত প্রত্যয় যোগে গঠিত, গঠিত শব্দ। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলা হয়? ভালো করে দেখে নাও কি লিখলাম। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কি না কৃদন্ত পদ বা শব্দ। দেখে নাও কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। নিশ্চয়ই বুঝতে পারলে যে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ বা পদকেই বলা হয় কৃদন্ত পদ বা শব্দ। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো এটা হলো, এটার আরেকটা বেঙ্গলি মিনিং আমি তোমাদেরকে বলে দিই, তোমরা জেনে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। কি ওর মিনিংটা কি হয় দেখে নাও। এর আরেকটা মিনিং হয় ক্রিয়াপদ, ক্রিয়াপদ থেকে, ক্রিয়াপদ থেকে গঠিত, ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষণ, ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষণ পদ, ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষণ পদ, তাই তো? তাহলে ক্রিয়াপদ থেকে গঠিত হয়, ভার্ব, ভার্ব বা ক্রিয়াপদ থেকে গঠিত হয়, এবং যখন কাজ করে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যখন কাজ করে তখন কি করে? বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমি বলতে পারি যে ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষণ পদ কি? কৃদন্ত পদ বা শব্দ। আবার কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দই হলো কৃদন্ত পদ বা শব্দ। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এরপর নেক্সট পয়েন্টে আসছি, তুমি দেখো। এরপর দেখো একটা পার্টিসিপল বাক্যের মধ্যে এই পার্টিসিপলের কটি ভাগ রয়েছে, জাস্ট সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করছি। দেখে নাও এই যে পার্টিসিপল, এই পার্টিসিপলকে আমরা তিনটা অংশে ভাঙতে পারি, তিনটা অংশে আমরা একে বিভক্ত করতে পারি। দেখে নাও এক অংশ কি? এক অংশ হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ভালোভাবে দেখে নাও প্রেজেন্ট পার্টিসিপল আমরা দু নম্বর অংশে ভাঙতে পারি পাস্ট পার্টিসিপল, এবং তিন নম্বর অংশে ভাঙতে পারি পারফেক্ট পার্টিসিপল। দেখে নাও আমরা এই পার্টিসিপলকে তিন ভাগে ভাঙতে পারি। এই যে পার্টিসিপল, এই পার্টিসিপলকে তিন ভাগে ভাঙবো। এক নম্বর হলো কি? প্রেজেন্ট পার্টিসিপল, এক নম্বর ভাগ প্রেজেন্ট পার্টিসিপল, দু নম্বর ভাগ পাস্ট পার্টিসিপল, এবং তিন নম্বর ভাগ পারফেক্ট পার্টিসিপল। একটা কথা মাথায় রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়, তবে এখানে এটাকে পারফেক্ট না বলে ফিউচার পার্টিসিপল বলে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পার্টিসিপল এটা কিন্তু হবে না। কি হবে বলতো? প্রেজেন্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে এবং পারফেক্ট পার্টিসিপল হবে। এটা কিন্তু কখনো ফিউচার পার্টিসিপল হবে না। নিশ্চয়ই বুঝতে পারলে? তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, এই পার্টিসিপলে হলো তিনটা অংশ হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এরপর দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে, কি এর সূত্রটা কি, জাস্ট এর রুলটা কি দেখে নিচ্ছি। তোমার দেখো, লক্ষ্য করো। এই প্রেজেন্ট পার্টিসিপল সবসময় মাথায় রাখবে, মাথায় রাখবে ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি। সংক্ষেপে দেখিয়ে দিলাম, ভার্ব প্লাস আইএনজি সবসময় মাথায় রাখবে। এই প্রেজেন্ট পার্টিসিপল হয় ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কি হয়? ভার্ব প্লাস ডি হতে পারে, ইডি হতে পারে, টি হতে পারে,
এন হতে পারে অথবা ইএন হতে পারে। নিশ্চয় বোঝা গেল। তাহলে কি হলো না প্রেজেন্ট পার্টিসিপেলটা ভার্ব প্লাস আইএনজি যোগে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে গঠন করা হয়। আর পাস্ট পার্টিসিপেলকে কি করা হয় ভার্বের সঙ্গে কখনো ডি যোগ করা হয়, কখনো ইডি যোগ করা হয়, কখনো টি যোগ করা হয়, কখনো এন যোগ করা হয়, আবার কখনো ইএন যোগ করে পাস্ট পার্টিসিপেল গঠন করা হয়। আর পারফেক্ট পার্টিসিপেল কিভাবে গঠন করা হয় লক্ষ্য করে নাও। হ্যাভিং HAVING হ্যাভিং প্লাস V3 অর্থাৎ হ্যাভিং যোগ করে ভার্বের থার্ড ফর্ম অফ দি ভার্বকে প্রয়োগ করা হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখে নাও ভালোভাবে প্রেজেন্ট পার্টিসিপেলকে কিভাবে গঠন করা হয়। প্রেজেন্ট পার্টিসিপেলকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে গঠন করা হয়। পাস্ট পার্টিসিপেলকে কিভাবে গঠন করা হয় ভার্বের সঙ্গে ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন যুক্ত করে কিন্তু কি করা হয় পাস্ট পার্টিসিপেল গঠন করা হয়। এবং এই পারফেক্ট পার্টিসিপেল কিভাবে গঠন করা হয় না হ্যাভিং প্লাস V3 অর্থাৎ হ্যাভিং যোগ করে তারপর ক্রিয়াপদের তৃতীয় রূপকে ধরে নেওয়া হয়। এইভাবেই কিন্তু পারফেক্ট পার্টিসিপেলকে গঠন করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। পার্টিসিপেলকে আমি 3 ভাগে ভাগ করে আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো আমি প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল এর 3টা উদাহরণ দিচ্ছি। তোমরা জাস্ট বিষয়টা 3টা উদাহরণ লক্ষ্য করে নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3টা উদাহরণ দেখে নাও। আমি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ প্রথমে একটা প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ দিচ্ছি। তোমরা দেখে নাও যে প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণটা কেমন ভাবে হবে। দেখো প্রথমে একটা দিলাম the sleeping baby looks beautiful. The sleeping baby looks beautiful. দেখে নাও the sleeping baby looks beautiful ঘুমন্ত শিশুটিকে সুন্দর দেখাচ্ছে। তাহলে দেখো এখানে কি হলো স্লিপিং অর্থাৎ স্লিপের সঙ্গে আইএনজি যোগ হলো। তারপরে কি হলো বেবি অর্থাৎ বেবি মানে শিশু। তাহলে দেখো বেবিটাকে এর বেবিটার অর্থটাকে প্রকাশ করছে। তাহলে বেবিটা কেমন শিশুটা কেমন না কি করছে না স্লিপিং অর্থাৎ ঘুমোচ্ছে। তাহলে এখানে স্লিপিংটা কি হলো না এখানে স্লিপিংটা হয়ে গেল পার্টিসিপেল। এখানে স্লিপিংটা কি হয়ে গেল পার্টিসিপেল হয়ে গেল। অর্থাৎ এই স্লিপিংটা কি করছে না স্লিপ SLEEP স্লিপ SLEEP এর সঙ্গে আইএনজি যোগ করেছে। আইএনজি যুক্ত হয়ে কি হচ্ছে না ভার্ব থেকে কি হচ্ছে ভার্ব থেকে সৃষ্ট হয়ে কিসের কাজ করছে অ্যাডজেক্টিভের কাজ করছে। ভার্ব থেকে সৃষ্ট হয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ কি করছে তাহলে পার্টিসিপেল কি করছে পার্টিসিপেল না SLEEP প্লাস আইএনজি অর্থাৎ স্লিপটা হলো ভার্ব তার সঙ্গে কি যোগ হলো আইএনজি যোগ হলো। এর ফলে কি হলো স্লিপিং। তাহলে স্লিপটা হলো ভার্ব এবং আইএনজি যোগে গঠিত হয়ে গেল কি না যখন এখানে আমি দিলাম বেবি স্লিপিং বেবি ঘুমন্ত শিশু। শিশুটা কেমন শিশু না ঘুমন্ত শিশু। তখন আমি কি করলাম স্লিপের সঙ্গে আইএনজি যোগ করে বেবি অর্থাৎ এখানে বেবি এই যে এটা কি বলতো এটা হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে নাউন বা বিশেষ্য এটা কি করছে নাউন বা বিশেষ্য যে কাজ করে তাকে আমরা কি বলবো যে নাউন বা প্রনাউনের যে কাজ করে তাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয়। এটা তোমরা ছোট থেকেই জানো যে নাউন বা প্রনাউনের যে কাজ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। সুতরাং দেখো এখানে এই যে বেবি এই যে শিশু এই শিশুটা হলো কি বলতো এটা হচ্ছে নাউন বা বিশেষ্য। নাউন বা বিশেষ্যর কাজ কে করছে এই স্লিপিং শব্দটি। সুতরাং স্লিপিংটি কি হলো না পার্টিসিপেল। তার কারণ কি কারণ পার্টিসিপেল কিভাবে সৃষ্টি হয় ভার্ব থেকে সৃষ্টি হয় কিন্তু কাজ করে কিসে কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ভার্বের থেকে সৃষ্টি কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ভার্বের থেকে তৈরি হয় সৃষ্ট হয় ভার্ব থেকে কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ হলো দ্য স্লিপিং বেবি লুকস বিউটিফুল। এখানে স্লিপিং শব্দটি হলো কি না স্লিপিং শব্দটি হলো প্রেজেন্ট পার্টিসিপেল। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো 2 নম্বর উদাহরণটা দিচ্ছি আমি। 2 নম্বর পাস্ট পার্টিসিপেলের একটা উদাহরণ দিচ্ছি। তোমরা ভিডিওটা তোমরা উদাহরণটা জাস্ট লক্ষ্য করে নাও। পাস্ট পার্টিসিপেলের উদাহরণটা কেমন হবে দেখো। I saw a wounded soldier. দেখে নাও I saw a wounded soldier আমি একটি আহত সৈনিককে দেখেছিলাম। দেখে নাও এখানে wounded আর এখানে soldier। সোলজারটা কি বলো সোলজারটা নাউন। তাহলে সৈনিকটি কেমন ছিল না আহত ছিল। সুতরাং দেখো WOUND এর সঙ্গে কি যোগ হয়েছে ইডি যোগ হয়েছে ERD যোগ হয়েছে। ইডি যোগে কি হয়েছে এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে।
পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। এবং কার কাজ করছে? সোলজার নামক নাউনের, সোলজার নামক এই নাউনের কাজ করছে। কে কাজ করছে? না উন্ডেড শব্দটি। সুতরাং যেহেতু উন্ডেড শব্দটি নাউনের কাজ করছে, সুতরাং এটা কি হয়ে গেল? না এটা হয়ে গেল পার্টিসিপল। একে পাস্ট পার্টিসিপল কেন বলবো? কারণ ইডি যোগে, কারণ ইডি দিয়ে এটা গঠিত হয়েছে। যখন যখন কোনো শব্দ যখন ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন প্রভৃতি যোগে প্রভৃতি যুক্ত করে গঠিত হয়, তখন সেটা কি হয়? সেটা পাস্ট পার্টিসিপল হয়। মনে রাখবে, যখন কোনো শব্দ ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন যুক্ত করে গঠিত হয়, তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তোমরা নিশ্চয়ই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে যে এইভাবেই কিন্তু পাস্ট পার্টিসিপল গঠিত হয়। তাহলে আই স আ উন্ডেড সোলজার, আমি একটি আহত সৈনিককে দেখেছিলাম। এখানে সোলজারটা হলো নাউন এবং উন্ডেড হলো কি? না উন্ডেড হলো একটা শব্দ। তাহলে সৈনিকটি কেমন ছিল? না আহত ছিল। তাহলে আহত অর্থে এখানে উন শব্দের সঙ্গে ইডি যোগ করা হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের গঠন করা হয়েছে। এবং যেহেতু সোলজারটা নাউন, তাহলে নাউনের একটা অর্থকে বিশেষভাবে কি করছে? তুলে ধরছে। নাউনের একটা অর্থকে বিশেষভাবে তুলে ধরছে যে সৈনিকটি কেমন ছিল? না সৈনিকটি আহত ছিল। সুতরাং যেহেতু নাউনের সম্পর্কে এখানে কথা বলছে, সুতরাং কি হলো? না নাউন বা প্রনাউন সম্পর্কে যে কথা বলে সে হলো কি? না সে হলো অ্যাডজেক্টিভ। তাহলে কি হচ্ছে? না ভাব থেকে সৃষ্ট হয়ে পার্টিসিপল কার কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং এখানে উন্ড হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কেন হলো? কারণ ইডি যোগ করা হয়েছে। সবসময় মাথায় রাখবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়, আর ভার্বের সঙ্গে ডি ইডি টি এন অথবা ইএন এগুলো যোগ করে কিন্তু পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। নেক্সট উদাহরণ দেখাচ্ছি পারফেক্ট পার্টিসিপল। দেখে নাও এই পারফেক্ট পার্টিসিপলের উদাহরণটা কেমন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ দিলাম হ্যাভিং read the book, comma I went home. Having read the book, comma I went home. দেখে নাও, বইটি পড়ে আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে হ্যাভিং রেড, বইটি পড়ে, হ্যাভিং রেড দ্য বুক অর্থাৎ বইটি পড়ে, আই ওয়েন্ট হোম আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে এই যে দেখো হ্যাভিং রেড, এই যে হ্যাভিং রেড এই অংশটিকে আমরা কি বলবো? না এই অংশটিকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল বলবো। কারণ আমি কি করে বুঝবো যে এটা পারফেক্ট পার্টিসিপল বলে? দেখে নাও, এই যে দেখো রিড, এই রিড ভার্ব আছে, এই রিড ভার্বের পূর্বে কি আছে? হ্যাভিং যুক্ত আছে। সুতরাং মেইন ভার্বের পূর্বে হ্যাভিং যদি যুক্ত হয়, মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের পূর্বে যদি হ্যাভিং যুক্ত হয় এবং হ্যাভিং রেড, হ্যাভিং সিন ইত্যাদি যদি ক্রিয়াপদের রূপ থাকে, অর্থাৎ হ্যাভিং প্লাস V3, অর্থাৎ এক কথায় ধরে নাও যে হ্যাভিং প্লাস V3 যদি এই রূপটি পাওয়া যায়, হ্যাভিং প্লাস V3 যদি এই গঠন রূপটি দেখতে পাওয়া যায়, হ্যাভিং প্লাস V3 যদি এই গঠন রূপটি দেখতে পাওয়া যায়, তাহলে সেটা সবসময় কি হবে? পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ হবে। তার সূত্র কি? হ্যাভিং প্লাস V3 হলে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। সুতরাং যেহেতু এখানে রিড এটা হলো ভার্ব বা ক্রিয়াপদ এবং তার পূর্বে কি যুক্ত আছে? হ্যাভিং যুক্ত আছে। সুতরাং ইহা আমি অবশ্যই বলবো কি? না পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর দেখো, এরপর পার্টিসিপল সম্পর্কে আরো কয়েকটা মজার কথা দেখে নাও। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জাস্ট ভালোভাবে লক্ষ্য করে নাও। দেখে নাও, এই যে পার্টিসিপল, এই পার্টিসিপল শব্দটি তোমরা সবসময় মাথায় রাখবে যে পার্টিসিপল শব্দটি কি বলতো? দেখে নাও, ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদ থেকে কি হয়? সৃষ্ট। ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট হয়। ভালো করে বুঝে নাও, এই যে ভার্ব বা ক্রিয়াপদ যে পার্টিসিপল, এই পার্টিসিপল কি হয়? ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট হয়, অর্থাৎ সৃষ্টি হয়। এই পার্টিসিপল শব্দটি ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়, অর্থাৎ পার্টিসিপল সৃষ্টি হয় কোথা থেকে? পার্টিসিপল সৃষ্টি হয় কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ থেকে। কিন্তু যখন কাজ করে তখন কার মতো কাজ করে? যখন কাজ করে তখন দেখে নাও, ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট, কিন্তু কাজ করে কিসের মতো? কাজ করে অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের
মতো। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট হয়। এই যে পার্টিসিপেল ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট হয়, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। নিশ্চয় বুঝতে পারলে। তাহলে দেখতে পার্টিসিপেলকে ভার্বের মতো মনে হলেও ভার্ব বা ক্রিয়াপদের মতো মনে হলেও, পার্টিসিপেলকে দেখে ভার্ব বা ক্রিয়াপদের মতো মনে হলেও ভার্ব থেকে সৃষ্ট হয়, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের। নিশ্চয় তোমরা বুঝতে পারলে। তাহলে ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্ট, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এরপর দেখো, এরপরে যে বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করা হয়, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখন তোমাদেরকে আমি প্রশ্ন করছি যে ভার্বের সঙ্গে আমি তো আইএনজি যোগ করব, তো আইএনজি কি? হোয়াট ইজ আইএনজি? আমি যে ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করব, তা আমার তো জানতে হবে ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করলাম, তো আইএনজি জিনিসটা কি? একটা কথা মাথায় রাখবে, আইএনজি জিনিসটা কিছুই নয়, এটা হলো সাফিক্স। আইএনজিকে কি বলা হয় ইংরেজিতে? ইংরেজিতে বলা হয় সাফিক্স। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। ইংরেজিতে ভার্বের সঙ্গে যে আইএনজিকে যুক্ত করা হয়, তো এই আইএনজি শব্দটি, এই যে আইএনজি, এটা কি? এটা হলো ইংরেজিতে সাফিক্স, অর্থাৎ এটা সাফিক্স হিসেবে ক্রিয়াপদের সঙ্গে যোগ হয়। যেমন ধরো, আমি গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, গোয়িং হলো, তো কি হলো? তাহলে ভার্ব প্লাস, এখানে ভার্ব প্লাস কি হলো? সাফিক্স হয়ে গেল। ভার্ব প্লাস সাফিক্স হয়ে গেল, অর্থাৎ ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, গোটা হলো ভার্ব, আইএনজি হলো সাফিক্স। তাহলে ভার্ব প্লাস সাফিক্স সমান হলো কি না? গোয়িং। নিশ্চয় তোমরা বুঝতে পারলে। তো এই যে আইএনজি যোগ হলো, এটা কিন্তু বাক্যে সাফিক্স হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। যখন কোনো ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তখন সেই আইএনজিটা বাক্যের শব্দের সঙ্গে কিন্তু সাফিক্স হিসাবে বাক্যে শব্দের মধ্যে ব্যবহৃত হয়, মাথায় রাখবে। যাই হোক, এটা হলো কি না আইএনজি যুক্ত করা। এরপর দেখো, এই যে আইএনজি যুক্ত করা হলো, তো আইএনজি যুক্ত করা হলে এটা কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ বাক্যের মধ্যে পার্টিসিপেল ভার্ব বা ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তাহলে কি সাধারণ অ্যাডজেক্টিভকেও কি আমি পার্টিসিপেল বলতে পারবো? একটা উদাহরণ দেখে নাও। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে দেখাই GOOD, গুড, অর্থাৎ গুড, তোমরা জানো এই গুড কি বলো? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে গুড কি? পার্টস অফ স্পিচে আমরা যদি বাক্যাংশ বা পার্টস অফ স্পিচে যদি আমরা GOOD, গুডকে বলি, তাহলে আমরা কি বলবো? এটাকে নিশ্চয়ই আমরা বলবো অ্যাডজেক্টিভ বলবো। এটা অবশ্যই তোমরা জানো যে আমরা গুড শব্দটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে বলবো। কিন্তু মাথায় রেখো, তাহলে কি গুড প্লাস আমি কি এমন করতে পারি GOOD, গুড প্লাস আইএনজি, গুড প্লাস আইএনজি সমানই কি এটা পার্টিসিপেল হয়ে গেল? এটা কি পার্টিসিপেল হয়ে গেল? এটা কি তুমি বলতে পারবে GOOD, গুড প্লাস আইএনজি সমান গুড প্লাস আইএনজি সমান কি বলতে পারবে? গুডিং, GOOD আইএনজি, গুডিং বলতে পারবে? এটা কি কোনো শব্দ হলো? একদম সম্পূর্ণ ভুল। কি বলা হলো সংজ্ঞাতে? আমি সংজ্ঞায় কি বললাম? ভার্ব থেকে সৃষ্ট হবে, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। কিন্তু মাথায় রাখবে, GOOD, গুড নিজে কিন্তু ভার্ব নয়, গুড হলো নিজে অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভের সঙ্গে আইএনজি যোগ হবে না, এটা পার্টিসিপেল নয়, এটা ভুল। GOOD, গুড পার্টস অফ স্পিচে ফেললে এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে আইএনজি যোগ হবে না, এবং আইএনজি যোগ হবে না, এটা অসম্ভব এবং ইংরেজিতে সম্পূর্ণ ভুল জিনিস, এবং এটা কখনোই পার্টিসিপেলের মধ্যে আসবে না। পার্টিসিপেলটা কিভাবে আসবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, তখনই আসবে পার্টিসিপেল। এরপর দেখো, লক্ষ্য করে নাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে গুড শব্দের সঙ্গে আইএনজি যোগ করে গুডিং করলে কিন্তু এটা পার্টিসিপেল হবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব হতে হবে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হতে হবে, এবং তবেই সেটা কিন্তু গঠিত হবে কি না? পার্টিসিপেল। তাহলে এই পার্টিসিপেলটা লক্ষ্য করে নাও, এই পার্টিসিপেল অংশটা কি না? দুটো অ্যাকশন করে, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং তারপর একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে বা বিশেষণ হিসেবে কাজ করে। কি হলো না? পার্টিসিপেল কি হলো না? পার্টিসিপেল ভার্ব এবং আইএনজি সহযোগে গঠিত হয়, অর্থাৎ ভার্ব আর আইএনজিকে কি বলবো? সাফিক্স বলবো, সাফিক্স। আইএনজিকে সাফিক্স বলবো। তাহলে পার্টিসিপেলটা ভার্ব এবং আইএনজি সাফিক্স নিয়ে গঠিত হয় কি না? অ্যাডজেক্টিভ গঠিত হয়। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যের মধ্যে
কাজ করে থাকে। তাহলে এখানে আইএনজিটা সাফিক্স করা হলো। আবার ধরো ভার্বের সঙ্গে যখন আমি যুক্ত করছি, ধরো আমি যোগ করে দিলাম, ডি যোগ করে দিলাম, ইডি যোগ করে দিলাম, টি যোগ করে দিলাম, এন যোগ করে দিলাম, ইএন যোগ করে দিলাম। এটা কি? এটাও কিন্তু বাক্যের সাফিক্স হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এবং ভার্বের সঙ্গে সাফিক্স এই ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন এই সাফিক্সগুলো যুক্ত হয়ে অ্যাডজেক্টিভে কাজ করছে। আবার ধরো যখন আমি করলাম, কি করলাম না হ্যাভিং যোগ করে দিলাম। যখন আবার হ্যাভিং যোগ করলাম, হ্যাভিং যোগ করার ফলে কি হলো? ধরো বাক্যের সঙ্গে আমি হ্যাভিং যোগ করলাম, তাহলে হ্যাভিং যোগ করার ফলে কি হলো না ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তাহলে ভার্বের যদি থার্ড ফর্ম হয় তখন কি ভার্বের তো সম্পূর্ণ আকারে পরিবর্তন হয়, তাহলে তখন কি হয়ে যায় বলো না ভার্বের সঙ্গে যখন আমি থার্ড ফর্ম যোগ করব তখনও কিন্তু ভার্বের আকারের সমস্ত পরিবর্তন ঘটে এবং কখনো ডি, কখনো ইডি, কখনো এন, কখনো ইএন ইত্যাদিও যুক্ত হয়ে যায় এবং তার ফলে কি হয় না তার ফলে একটি নতুন শব্দের তৈরি হয় এবং V3 অর্থকে প্রকাশ করে। সুতরাং সেখানে ধরো আমি বললাম হ্যাভিং ডান, তাহলে কি হলো বলো? তাহলে দেখো ডান, তাহলে ডু শব্দ, ডু প্লাস ইএন সমান ডান, তাই তো? ডু ভার্বের সঙ্গে কি যোগ হলো? ইএন যোগ হলো। তাহলে ইএনটা কি হিসাবে যোগ হলো? ইএনটাও কিন্তু বাক্যে শব্দের সঙ্গে সাফিক্স হিসাবে যুক্ত হলো। সুতরাং একটা কথা মাথায় রাখবে, এই পার্টিসিপেল শব্দটি ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপেল শব্দটি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়। আবার পাস্ট পার্টিসিপেল শব্দটি ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন আর ইএন যুক্ত করে হয়। আবার ভার্বের সঙ্গে কি হয় না আবার পারফেক্ট পার্টিসিপেল যেটা হয় সেটা হ্যাভিং প্লাস V3 এই সূত্রটিকে গঠন করে পারফেক্ট পার্টিসিপেল তৈরি করা হয়। কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু একটা কথা মাথায় রাখবে যে দেখতে ভার্বের মতো হলেও ভার্ব প্লাস আইএনজি দেখতে ভার্বের মতো হলেও সবসময় কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। অর্থাৎ পার্টিসিপেল তাহলে কি বোঝা গেল না পার্টিসিপেল হলো ভার্ব থেকে সৃষ্ট কিন্তু বাক্যের মধ্যে কাজ করে অ্যাডজেক্টিভের মতো। যাই হোক, আমি ক্লাসটা আজকে এখানে শেষ করলাম। পার্টিসিপেল সম্পর্কে তোমাদের যদি আর কোনো বিশেষ মন্তব্য থাকে বা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা পার্টিসিপেল সম্পর্কে কি জানতে চাও। যাই হোক, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং আর তোমাদের কি বক্তব্য আছে সেটা জানার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আমার চ্যানেলটিকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।